হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। লাক্সারি কটনের নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আজকের এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো এই সালোয়ারটা কিভাবে স্টেপ বাই স্টেপ আপনি সেলাই করতে পারবেন। এই ভিডিওর আগে আমি কিন্তু আপনাদেরকে অলরেডি কাটিং টিউটোরিয়ালটা দেখাইছি। যারা দেখেন নাই তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা সেটা দেখে নেবেন। কারণ কিভাবে কাটিংটা করতে হবে সেটা দেখার পর আপনারা স্টিচিং টিউটোরিয়ালটা দেখবেন, এটাই আমি চাইবো। তারপরে আমি প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক এবং একটা প্লেলিস্ট ক্রিয়েট করতেছি। তো প্লেলিস্টের লিঙ্কটাও দেওয়া থাকবে, আপনারা চাইলে স্টেপ বাই স্টেপ ভিডিওগুলোকে দেখতে পারবেন, তাহলে আপনাদের জন্য ইজি হবে এবং সুবিধা হবে এই আর কি। তো অ্যাট ফার্স্টে আমরা কাপড়টাকে যেভাবে স্টিচ করব, প্রথমেই যে কাপড়টা আমরা যেভাবেই নিয়েছিলাম ওইভাবে উল্টা সোজা আগে দেখে নেবেন। এই কাপড়ের উল্টা সোজা তেমন একটা নাই। তো আমি এই কাপড়ের প্রথমে হাইয়ের দিকটা আগে সেলাই করে নিব। এর আগে আমি সুতাটাকে চেঞ্জ করে রেখেছি, এটা অবশ্যই করে রাখবেন আপনারা। ঠিক আমি যতটুকু রাখছিলাম, হাফ ইঞ্চি নিয়েই সেলাইটা করব। লক স্টিচ দিয়ে এবার আস্তে আস্তে ধরে ধরে পুরোটার মধ্যেই এবার আমরা সেলাইটা দিয়ে আসব। ঠিক সেমভাবে আমরা অপর পাশটাকেও সেলাই করে নিব, কিন্তু অবশ্যই ডাবল সেলাই দিতে ভুলবেন না, কারণ এই জিনিসগুলোতে আমরা প্রত্যেকটা সেলাইয়ের মধ্যে ডাবল সেলাই দিয়ে রাখবো। কারণ না হলে অল্প সেলাই, একটা সেলাই দিলে কখন খুলে যায় কখন ছিঁড়ে যায়, কারণ উঠা বসা করতে গেলে যাতে কোনো রকম কোনো প্রবলেম না হয়, ওই জন্য আমরা ডাবল সেলাই দিয়ে রাখবো, যাতে একটা সেলাই ছিঁড়ে গেলেও আরেকটা সেলাই থাকে। তো এটা কমপ্লিটলি সেলাই করার পরে এবার আমার নেক্সট কাজটা হবে সালোয়ারের মুখে আমি যতটুকু পরিমাণ রাখছিলাম, মানে বর্ডারটা ক্রিয়েট করার জন্য, এবার সালোয়ারের মুখে বর্ডারটা ক্রিয়েট করব। আর বর্ডারটা ক্রিয়েট করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে উল্টা দিকে বর্ডারটা ক্রিয়েট করতেছেন কিনা সেটা যাতে ভুল না হয়, কারণ সোজা দিকে বর্ডার ক্রিয়েট করলে পরে আবার কোন ঝামেলায় পড়ে না, আবার খুলতে হবে, আবার সেলাই করতে হবে। আমি ঠিক বর্ডারের জন্য 1 ইঞ্চি পরিমাণ রাখছিলাম, এই 1 ইঞ্চি পরিমাণই আমি এখানে স্টিচ করে নিচ্ছি। একে একে দোনোটা পায়েরই আমরা স্টিচ করে নেব, বাট আবারও বলছি উল্টা দিকে অবশ্যই সেলাইটা করবেন যাতে সোজা দিকে সেলাইটা না হয়। পায়ের মুখটা সেলাই করার পর এবার আমরা এটাকে ডাবল করে নিয়ে মেজারমেন্ট অনুযায়ী সালোয়ারটাকে এবার সেলাই করব। সালোয়ারটাকে আমি এবার ডাবল করে নিয়ে সালোয়ারের মুখটা যত বড় দিব সেটা মেজারমেন্ট করে নিব। কাটিংয়ের সময় দেখাইছিলাম আমি কিভাবে মেজারমেন্টটা আগেই করে রাখছিলাম, তাও আমি যখন এখন সেলাইটা করব ওই জন্য সেকেন্ড টাইম মেজারমেন্টটা করে রাখতেছি। আমি সালোয়ারের মুখটা এদিকে প্রায় 6.5 ইঞ্চির মতো দিচ্ছি। 6.5 ইঞ্চি থেকে আসলে অনেকে আমাকে বলতেছে আমি যে সালোয়ারটা লম্বা মেপে দেখতেছি না, এটা কি ছোট হয়ে যাচ্ছে কিনা বা বড় হয়ে যাচ্ছে কিনা। আসলে আমি যদি কাটিংটা কমপ্লিটলি খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ করি তখন এরপরে সালোয়ারটা কতটুকু হবে সেটা আমি তো আগেই মেজারমেন্ট করে রেখেছি, পরবর্তীতে সেটা ঠিকভাবেই হবে। ওই জন্য আমি আর মেজারমেন্ট করে দেখি না, কারণ আমি জানি আমি কাটিংটা ঠিকভাবে করেছি, সেলাইটাও ঠিকভাবে হবে। এরপরও যদি বেশি কনফিউশন হয় আপনারা অবশ্যই মেপে দেখবেন। উপরের দিকে আস্তে আস্তে কাপড়টাকে সুন্দরভাবে ধরে মিলিয়ে নিয়ে এরপর সেলাই করবেন। এরপর এখানে আসলে মিডল পয়েন্টে যাতে দুটো জয়েন্ট একসাথে হয় সেটা অবশ্যই খেয়াল রাখবেন। এবার আমি মিডল পয়েন্টে এসে জাস্ট এখন ছুটাই নেব। এরপর আমরা আর একটা পায়ের একদম নিচ থেকে সেলাইটা করব। 6.5 ইঞ্চি এই নিচের দিক থেকে সেলাই করে আসার এটাই একটা
সুবিধা যে মানে হচ্ছে পরবর্তীতে যে কাপড় একটা বড় হয়ে যাবে একটা ছোট হয়ে যাবে ওই ধরনের কোনো প্রবলেম থাকে না। তো ওই জন্য এই ফর্মুলাটা আপনারা অলওয়েজ ফলো করবেন, দেখবেন যে সালোয়ারটা খুব সুন্দরভাবে সেলাই হচ্ছে। একটা লক স্টিচ হওয়ার পর এবার হচ্ছে আমরা নিচের দিকে উপরের দিক থেকে আসতে পারবো। লক সেলাই দিয়ে এটাকে ছুটাই নিব এই পাশ থেকে। এবার আরেকটা পাশে হচ্ছে আমরা এবার ডাবল সেলাইটা আবার দিয়ে নিব। এবার আমার হচ্ছে মেজারমেন্টটা হচ্ছে এদিকে যদি এক্সট্রা কাপড় থাকে কাটিং করে নেওয়ার পর ভিতরে যে এক্সট্রা কাপড়টা থাকবে এটাকে আমরা ফোল্ডিং করে সেলাই করে নিব, যাতে বাইরে থেকে এই কাপড়টা দেখা না যায়। একটা সেলাই দিয়ে নেবেন যদি পরবর্তীতে কোনো প্রয়োজন হয় যাতে খোলা যায় আর কি। এদিকেও আমরা হচ্ছে এক্সট্রা কাপড় কাটিং করে নিয়ে এদিকেও একটা ফোল্ডিং করে দিব। এটা শেষ আমাদের কাজ। এবার হচ্ছে আমরা এলাস্টিকটা লাগাবো, বাট এলাস্টিকটা লাগাইতে হলে সালোয়ারটাকে আগে হচ্ছে সোজা করে নিব। সালোয়ারটাকে সোজা করে নেওয়ার পর এবার হচ্ছে আমরা এলাস্টিকটা কতটুকু দিব সেই এলাস্টিকটা মেজারমেন্ট করে নিব। এলাস্টিকটা কতটুকু দিব সেটা এখন মেজারমেন্ট করে নিব। এলাস্টিকটা হচ্ছে আমি এখানে প্রায় 12 ইঞ্চির মতো এলাস্টিক দিব। 12 ইঞ্চি এনাফ। আমি যেরকম সালোয়ারটা বানাচ্ছি, যদি হেলদি মানুষ হয় আর একটু বাড়াই দিবেন, আর যদি চিকন মানুষ হয় আর একটু কমাই দিতে পারেন। সেটা এলাস্টিকের উপর ডিপেন্ড করবে এলাস্টিকটা কি খুব ভালোভাবে বড় হচ্ছে না এলাস্টিকটা ভালোভাবে বড় হচ্ছে না না ছোট থেকে যায়, ওটার উপরও ডিপেন্ড করবে। এরপর এলাস্টিকটাকে আমরা কিন্তু জয়েন্টটাও একটা ম্যাটার করে এখানে। জয়েন্টটা কিভাবে দিচ্ছি সেটা একটু দেখে নেন। মানে যাতে এলাস্টিকটা যে আমি জয়েন্ট দিছি কোমরে পরার পর যাতে কোনো রকম ব্যথা না লাগে এলাস্টিকটা থেকে, এই এলাস্টিকটা ঠিক সেমভাবে জয়েন্টটা দিতে হবে যাতে পরবর্তীতে জামার উপর থেকে বোঝা না যায় যে ভিতরে এলাস্টিকে জয়েন্ট আছে। এবার এলাস্টিকটা জয়েন্ট দিয়ে নেওয়ার পর আমি হচ্ছে এবার এলাস্টিকটা কোমরের মধ্যে রেখে তারপরে হচ্ছে সেলাইটা করব। এলাস্টিকটাকে এমনভাবে রাখবো, তারপরে হচ্ছে কোমরের মধ্যে রেখে এরপরে হচ্ছে এই ফোল্ডিংটা করব। বাট ফোল্ডিংটা এমনভাবে করব যাতে এলাস্টিকের উপরে সেলাইটা না পড়ে, এলাস্টিকের বাহিরে যাতে সেলাইটা পড়ে। এটা আমি অলওয়েজ বলি। অ্যাট ফার্স্টে হচ্ছে এলাস্টিকের উপরে সেলাই পরা যাবে না, এলাস্টিকের বাহিরে সেলাইটা পড়তে হবে। ধরে ধরে এলাস্টিকটাকে সুন্দরভাবে ধরে তারপরে কোমরে এলাস্টিকের পাশ দিয়ে হচ্ছে আমাদের এই সেলাইটা আসবে। এরপর এলাস্টিকটা যখন কমে আসবে আমরা হচ্ছে আরেক দিকে এলাস্টিকটাকে টেনে বের করে নেব। এই জন্য বললাম যে এলাস্টিকের উপরে যাতে সেলাই না পড়ে, এটা বারবার বলে রাখতেছি, বারবার খেয়াল করবেন, আস্তে আস্তে সেলাই করবেন, তাড়াহুড়া করা যাবে না। এলাস্টিকের বাহিরে দিয়ে সেলাইটা হবে যাতে কাপড়টা ফ্রিলি মুভ করতে পারে এলাস্টিকের উপরে। আস্তে আস্তে এলাস্টিকটা ছোট হয়ে আসবে, আস্তে আস্তে এদিকে টেনে টেনে কাপড়টাকে এরপর এদিক থেকে হচ্ছে স্টিচটা করে নিতে হবে। কমপ্লিটলি এখন আমরা ইলাস্টিকটাকে লাগাই নিলাম। এবার হচ্ছে ইলাস্টিকটাকে টেনে কাপড়টাকে ডিস্ট্রিবিউট করে দিব পুরো কোমরটাতে আর কি। এই জন্য বললাম যে ইলাস্টিকের উপরে সেলাই করা যাবে না, ইলাস্টিকের উপরে সেলাই করলে ইলাস্টিকটা মুভ হবে না, তাহলে আপনি পরে আবার খুলতে হবে ইলাস্টিকটাকে 3-4 বার। 3-4 দিকে হচ্ছে ইলাস্টিকটাকে টান দিবেন, দেখবেন কাপড়টা কমপ্লিটলি সালোয়ারের ভিতরে চারদিকে সমানভাবে ছড়িয়ে পড়তেছে। এবার আমার কাজ হচ্ছে ইলাস্টিকটা তো এতক্ষণ আমি ইলাস্টিকের উপরে সেলাই করি না, এবার ইলাস্টিকের উপরে সেলাই করে কমপ্লিটলি ইলাস্টিকটাকে যাতে জায়গার কাপড় জায়গায় থাকে ওই জন্য একদম ফিক্সড করে দিব। বাট এখন কথা হচ্ছে আমি যতটুকু কাপড়কে ধরতে পারবো ঠিক ততটুকু ধরেই টানাটানি করে সেলাই করব, কারণ ইলাস্টিকটাকে টেনে তারপরে হচ্ছে কাপড়ের উপরে সেলাই করতে হবে। একদিকের কাপড় আরেকদিকে নেওয়া যাবে না, যে জায়গার কাপড় ওই জায়গায় রেখেই হচ্ছে টেনে কভার করে দিতে হবে। কোমরটাকে আমি খুব সুন্দরভাবে স্টিচ করে নিলাম। আমি যেভাবে দেখাইছি আপনারা যদি এভাবে ফলো করেন তাহলে দেখবেন যে এরকম ঠিক
সুন্দরভাবেই হচ্ছে কোমরটা স্টিচ হবে। আর অবশ্যই এই যে আমি যেটা বারবার বলতেছিলাম, সালোয়ারটা সেলাই করার সময় যাতে জয়েন্টগুলো খুব সুন্দরভাবে ফিনিশিংভাবে মিল খায় সেটাও একটু খেয়াল রাখবেন। আর এদিকে সালোয়ারটা সেলাই করার সময় যাতে ভিতরের কাপড়টা বাইরে থেকে দেখা না যায়, ওই জন্যই হচ্ছে আমরা এই ফোল্ডিং করে কাপড়টাকে সেলাই করেছি। এটা অবশ্যই এই টিপসগুলো আপনারা খেয়াল করবেন। অন্যান্য ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে এই ধরনের টিপসগুলো আপনাদেরকে দেওয়া হয় না, আমি আপনাদেরকে দেওয়ার ট্রাই করি। আমি চাই যে আপনারা যাতে জিনিসটা খুব সুন্দরভাবে শিখেন এবং সুন্দরভাবে করতে পারেন। তো হোপফুলি ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই পেজটাকে লাইক করবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভবিষ্যতের ভিডিও দেখার জন্য বেল আইকনটা ক্লিক করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।